Hey everyone, welcome back to my channel. আমি প্রতীক্ষা মৈত্র চক্রবর্তী আর তোমরা দেখছো আমার ভ্লগ চ্যানেল প্রতীক্ষা মৈত্র ভ্লগস। এখন বাজে বিকেল 6:30 আর আমি এখানে একটা নতুন অর্ডার নিয়ে বসেছি। আজকে এটা আঁকা শুরু করব। স্কেচটা তো অ্যাটলিস্ট করেই নেব, আর তারপরে যতটা পসিবল কালার করাও স্টার্ট করে দেবো। সো হ্যাঁ, তারপরে দেখি আজ আর কী করি কী না করি। যেটাই করবো সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। সো সঙ্গে থাকো, দেখতে থাকো। আই হোপ তোমাদের ভালো লাগবে। সো আজকে থাম্বনেলটাতে আই গেস তোমরা অলরেডি দেখে বুঝেছো যে আজকে রাত্রিবেলা আমাদের একটা স্পেশাল কিছু রান্না হচ্ছে, যেটার জন্য দুপুরবেলা মানে রান্নার মাসিকে দিয়ে পরোটা করিয়ে রেখেছে। তো পাপা আজকে একটা স্পেশাল কিছু চিকেনের ডিশ রান্না করবে। অবভিয়াসলি মানি ইনস্ট্রাক্ট করবে, মানি সব করবে, কিন্তু পাপা রান্নাটা করবে, খুন্তিটা পাপা নাড়াবে। তো এটা অনেক দিন ধরে কথা চলছে, পাপা বলছে আমি একটা চিকেন রান্না করব। তো সেটা আজকে ফাইনালি হবে। তো আমি বলেছি যখন করবে আমাকে ডাকবে, আমি ব্লগে শেয়ার করতে হবে। পাপা তো আর রোজ রোজ রান্না করে না, যদিও এই বাড়িতে মানে ফর্চুনেটলি আমি মানি পাপা আমাদের কেউই আমরা রান্না করি না। মাসি আছে, মাসি রোজই রান্না করে। মাঝে মধ্যে কিছু স্পেশাল কিছু রান্না হলে তখন মানি এসে রান্না করে, কারণ মানি ভীষণ ভালো রান্না করে। আগে তো মানি রান্না করতো, তারপরে মানির শরীর খারাপ হওয়ার পর থেকে আমরা রান্নার মাসি রেখেছি। কিন্তু মানি ভীষণ ভালো রান্না করে। যাই হোক, সেগুলো তো পরের কথা। কিন্তু আজকে বিফোর আই স্টার্ট আমি তোমাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমার একজন সাবস্ক্রাইবার, যে হোপফুলি আই হোপ যে সব ভ্লগসগুলোই একইভাবে দেখে। তো আমাকে বারবার করে রিকোয়েস্ট করছে, একটা কোয়েশ্চেন বারবার করে করছে। তো সেই কোয়েশ্চেনটারই আমি ভাবলাম যে ঠিক আছে, যেহেতু বারবার করে আমাকে তুমি জিজ্ঞেস করছো, সেজন্য আই শুড আনসার। তো সেটাই আগে আমি আনসার দিয়ে দিচ্ছি। আর শুধু তুমি নয়, এর আগেও আমাকে একজন দুজন এই কোয়েশ্চেনটা করেছে। ইনফ্যাক্ট আমার যে সেকেন্ড চ্যানেল আছে আঁকার, যে চ্যানেলটা কারুবাকি প্রতীক্ষা মৈত্র, সেই চ্যানেলে এই কোয়েশ্চেনটা আমি অনেক বেশি আসে আমার কাছে, কারণ ওটা একদম আঁকা রিলেটেড চ্যানেলই। তো ওটাতে এই কোয়েশ্চেনটা বেশি আসে। কিন্তু যেহেতু এই চ্যানেলটা আমার ভ্লগ চ্যানেল, তো এটাতে তো শুধু আঁকা আমি শেয়ার করি না, সব কিছুই শেয়ার করি। মেকআপ শেয়ার করছি, ট্রাভেল ভ্লগস বা ডেইলি লাইফস্টাইল মোস্টলি। তো সেই জন্যে এই চ্যানেলে কোয়েশ্চেনটা কম আসে। বাট ইয়া, ওকে। সো তোমাকে আনসারটা আমি দিয়ে দিই। যে তুমি আমার কাছে জানতে চাইছো যে আমি যে এই যে মাঝে মধ্যে বলি যে আমার কাছে অর্ডার এসছে, অর্ডারটা আমি কিভাবে পাই বা প্রসেসটা কী। তো টু বি ভেরি ফ্র্যাঙ্ক, সেরকম কোনো প্রসেস সেরকম কিছু নেই। আমাকে সব মানে চেনা লোকও যেরকম অর্ডার দেয়, সেরকম অচেনা লোকেরাও অর্ডার দেয়। তো যারা চেনা লোক, যেমন ধরো আমার মা, মানি, পাপা, এরাও আমাকে অর্ডার দেয়। আর আমি যখন কিছু এঁকে দিই তখন আমাকে ওরা একদম যেটা আমার প্রোডাক্টের প্রাইস, যেটা আমি আমার অন্য অচেনা কোনো কাস্টমারের কাছ থেকে নেব, এক্স্যাক্টলি সেই প্রাইসটাই আমি আমার মায়ের ক্ষেত্রে হোক কি মানি পাপার ক্ষেত্রে হোক একই হয়। কোনো কনসেশন আমি দিই না, কারণ এটা আমার কাজ, দিস ইজ মাই বিজনেস। তো আই থিঙ্ক যে পেমেন্ট শুড বি ইকুয়াল। অ্যান্ড আমি যখন আমার কাজটা ডেলিভার করি ওদের জন্য, তখনও আই মেক শিওর যে আমি যেভাবে একটা অন্য মানে অচেনা কোনো কাস্টমারের জন্য যেভাবে 100% দিয়ে কাজটা করার চেষ্টা করব, সেটাই ওদের জন্যও আমি চেষ্টা করি। এরকম না যে এরা আমার নিজের লোক, আমার ঘরের লোক বলে ফাঁকি মেরে দিলাম, সেরকম নয়। তো সেটা আমার নিজের মায়ের জন্য হলেও তাই, মানি, পাপা, সবার জন্য সেম হয়। সো আমার কাছে ওরাও কাস্টমার, কারণ দে আর অ্যাকচুয়ালি পেইং ফর মাই ওয়ার্ক। তো ওরাও আমার কাস্টমার। সেরকমই আমার প্রচুর আত্মীয় স্বজনরা আছে যারা আমাকে অর্ডার দেয়। আমার প্রচুর বন্ধু বান্ধবরা আছে যারা আমার কাছে অর্ডার দেয়। তো সেগুলো সবই তো আমার অর্ডারের মধ্যেই পড়ে। আমি যখন তোমাদের সাথে মানে বলি যে আমার এখন নতুন অর্ডার শুরু হয়েছে, তো মেবি নট নেসেসারিলি সেটা এমন কেউ একটা অর্ডার করেছে যাকে আমি চিনি না, বা আবার ভাইস ভার্সা, যে এমন কেউ যে চিনি সে অর্ডার করেছে, সেরকমটাও নয়। তো এরকম মিক্সড আসতে থাকে। সো যদি চেনা কেউ থাকে, যেমন ধরো আমার পিসিমণি বা আরও আমার যত আত্মীয় স্বজনরা আছে, আমার মামিরা আছে, আমার ননদরা রয়েছে, তো এরকম যারা একদম আমার চেনা জানা সার্কেলের মধ্যে যারা রয়েছে, তারা আমাকে যখন অর্ডার করে, অবভিয়াসলি তারা বাড়িতে এসে বলে, না হলে আমি যদি ওদের বাড়িতে যাই তখন বলে, কিংবা আমার সঙ্গে দেখা হলে তখন অর্ডার দিয়ে দেয়।
তো সেটা একটা হয়। যেমন কিছুদিন আগেই আমি লেকটাউন গেছিলাম, পিসিমণি এসেছিল, পিসিমণি আমাকে একটা পাঞ্জাবির অর্ডার দিয়ে দিয়েছিল। তো সেরকম যে হ্যাঁ আমাকে একটা বানিয়ে দিস, ওরা সেইভাবে অর্ডার আমাকে দেয়। কিংবা ফোনে, এসএমএসে, এসএমএস না মানে হোয়াটসঅ্যাপে, আজকাল তো আর কেউ এসএমএস করে না, বাট হ্যাঁ হোয়াটসঅ্যাপে, তাছাড়া মেসেঞ্জারে, এইভাবে আমাকে টেক্সট করেও তারা অর্ডার দেয়। অবভিয়াসলি যারা চেনা তারা তো আমাকে পার্সোনালি চেনে, তো সেভাবে অর্ডারটা প্লেস করে, ফোন করেও অনেক সময় বলে যে আমাকে এরকম বানিয়ে দিস বা বানিয়ে দিও, এরকম। তো চেনা জানার লোকেদের কাছ থেকে এইভাবেই আমি অর্ডারটা পাই। অ্যান্ড ওয়েন ইট কামস টু অচেনা লোকজন, তো সেখানে মোস্টলি দেখো সেরকম কোনো প্রসেস বলতে কিছু নেই আমার। যদি কেউ আমাকে ধরো এই ভ্লগের থ্রুতে আমি হয়তো এই আঁকাগুলো যখন পোস্ট করি সেই থ্রু থেকে হয়তো কেউ অর্ডার দিতে চাইছে, কিংবা ইনস্টাগ্রামে যখন আমি রিলস বা পোস্ট কিছু করি সেখান থেকে যদি কেউ অর্ডার দিতে চায়, কিংবা ফেসবুকের পোস্ট দেখে বা রিলস দেখে, ভিডিওস দেখে, বা কারু বাকির যে ডেডিকেটেড ফেসবুক পেজটা আছে সেখান থেকে যদি কেউ দেখে রিচ করতে চায়, তাহলে অবভিয়াসলি তারা আমাকে ডিএম করে, কিংবা সেই পার্টিকুলার ভিডিও বা কোনো একটা ভিডিওর নিচে কমেন্ট সেকশনে এসেও কমেন্ট করে অর্ডারটা প্লেস করে। বাট মোস্টলি ডিএম করে, কারণ কেউ যদি কমেন্টও করে আমি তাকেও বলি সেপারেটলি আমাকে ডিএম করতে, কারণ অবভিয়াসলি সোশ্যাল প্ল্যাটফর্মে এসে তো নিজের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলসটা শেয়ার করা যায় না। তো সেই জন্য আমি বলি যে আমাকে সেপারেটলি ডিএম করতে। তো যেমন ফেসবুকের ক্ষেত্রে ধরো মেসেঞ্জারে, ইনস্টাগ্রামেও এরকম ডিএমের একটা সেকশন আছে, ভ্লগসে তো কমেন্টই রয়েছে। তো এরকম আর কি, এসে ওখানে গিয়ে ডিএম করে, মোস্টলি ডিএম করে, তখন আমি ওদেরকে বলে দিই যে আমার সমস্ত ডিটেলস আমার হোয়াটসঅ্যাপে অ্যাড করে দিই, বা আমার যা কন্ট্যাক্ট ডিটেলস আছে সেগুলো দিয়ে দিই। আর যখন প্রথম অ্যাপ্রোচটা করে, দ্য ফার্স্ট থিং দ্যাট আই ডু ইজ আমি জিজ্ঞেস করি যে ধরো ফর এক্সাম্পল কোনো পাঞ্জাবির অর্ডার দিয়েছে, তো আমি আগেই জেনে নিই যে কী কালারের পাঞ্জাবি চাইছে, আর কি সাইজ চাইছে, আর পাঞ্জাবিটা কি মানে আমি আমি কিনেই সেটাতে একে ডেলিভার করব, নাকি আমাকে পাঞ্জাবিটা দেবে সেটাতে আমি আঁকবো। তো সেটা একটা থাকে, কারণ অনেকের থাকে যে একটা পাঞ্জাবি হয়তো কেনা রয়েছে, তো সেইটার উপরে কিছু একটা করাতে চাইছে, তো সেখানে আমি তার থেকে নিয়ে করব। আর যদি আমাকেই দিতে হয় তাহলে সেক্ষেত্রে আমার সাইজটা জানা খুব ইম্পর্টেন্ট, আর কি কালার চাইছে সেটা জানা আমার খুব ইম্পর্টেন্ট। তো সেই অ্যাকর্ডিংলি আমি জিনিসটা কিনবো, তার উপরে আঁকবো। আর তার সঙ্গে আরেকটা জিনিস যেটা জানতে হয় সেটা হচ্ছে যে যে মানে যিনি কাস্টমার আর কি, তার কোনো স্পেশাল আঁকার কোনো প্রেফারেন্স আছে কি না, কোনো পার্টিকুলার ডিজাইন আছে কি না যেটা সে চাইছে যে আমি তার ওই কাপড়টার উপরে আঁকি, তো সেরকম কিছু আছে কি না। আর কিংবা এরকম আছে কি না যে আমাকে একদম ফ্রি হ্যান্ড দিয়ে রেখেছে। তবে আমি এখনও অবধি যতগুলো অর্ডার পেয়েছি তার মধ্যে হয়তো হাতে গোনা 2-4 জন, মানে 2-4 জন হবে যে বলে দিয়েছে স্পেসিফিক্যালি যে এই আঁকাটা বা এই ধরনের আমার চাই, বা ছবি দিয়ে দিয়েছে যে এই জিনিসটা চাই। কিন্তু মোস্টলি আমাকে লোকে ফ্রি হ্যান্ড দিয়ে দেয়, যে কেউ যে তুমি যা বলে আর কি, যে করে দিস বা করে দিও, বা তুমি তোমার মতন করো, এটা একটা। আর হ্যাঁ এইভাবেই, আর এরকম কোনো মানে সেরকম বিশাল একটা কোনো প্রসেস আমার নেই। আর মানে আঁকার হয়ে গেলে অবভিয়াসলি একটা যে পেমেন্টের ব্যাপার থাকে সেটাও থাকে। চেনা জানা লোকের মধ্যে দেখো অ্যাডভান্স পেমেন্ট নেওয়ার কোনো ব্যাপার থাকে না, কারণ অবভিয়াসলি আমি লোকটাকে চিনি। তো সেটা কিন্তু তাছাড়া অন্য অন্য কেউ যদি হয়, যেমন ধরো আমার প্রচুর বন্ধুবান্ধব আছে যাদের সাথে আমার রেগুলার কন্ট্যাক্ট নেই, কিন্তু তারা আমাকে অর্ডার দেয়, আমাকে দিয়ে আঁকায়, তো সেসব ক্ষেত্রে, কিংবা বিতোষকের অফিসের প্রচুর কলিগস আছে যারা আমার কাছ থেকে অর্ডার নেয়, মানে অর্ডার দেয় আর কি, যারা আমাকে এঁকে দেওয়ার জন্য। তো তাদের ক্ষেত্রে, আর যদি একদম কমপ্লিটলি অচেনা কেউ একটা হয় তাহলে তো অবশ্যই পেমেন্ট, মানে যে প্রাইসটা আমার থাকে যে এই জিনিসটার, এই ব্লাউজটার এই প্রাইস, পাঞ্জাবিটার এই প্রাইস, তো সেখানে একটু তো অ্যাডভান্স পেমেন্টের একটা ব্যাপার থাকে, যে এই সার্টেন অ্যামাউন্টটা আমাকে আগে পে করতে হবে, আমি আঁকাটা শুরু করব, তারপরে বাকি পেমেন্টটা করলে হবে। আর যদি আমি বুঝি যে হ্যাঁ এখানে পেমেন্টের
কাজ শেষ হওয়ার পরে কিছু প্রবলেম হতেও পারে, সেক্ষেত্রে আমি অনেক সময় এরকমও বলি যে ফুল পেমেন্টটা আগেই করে দিতে হবে, তারপরে আমি কাজটা হ্যান্ড ওভার করবো। তবে সেরকম আমার কাছে ইনস্টেন্সেস খুবই কম, অনেস্টলি খুব একটা যে আমি এরকম কাস্টমার পেয়েছি সেরকমটা নয়। সবাই খুবই ভালো আর কাজের মানে ভ্যালুও করে, হাতের আঁকার যে একটা দাম হয় সেটা তারা বোঝে, সেটা তারা ভ্যালু করে। তো সেটা একটা খুব বড় ব্যাপার, কারণ হাতে আঁকা জিনিসের সবসময়ই দামটা বেশি হয়, এটা সবাই বুঝতে পারে না। তো সবাই ভাবে যে এই জিনিসটার দোকানে দাম হয়তো 10 টাকা, তুমি কেন 100 টাকা নিচ্ছ? তো আমার একটা নিজের ভাবা, একটা ইমাজিনেশনেরও একটা প্রাইস হয়, আর হাতের কাজেরও একটা প্রাইস হয়, তাছাড়া জিনিসের তো প্রাইস আছেই। তো সেইগুলো সব ইনক্লুড করে হাতে আঁকা জিনিসের দামটা বাড়ে। যাই হোক, সো এই হচ্ছে প্রসেস। এরকম আলাদা কোনো সেরকম যে একটা বিশাল কিছু একটা প্রসেসে আমি অর্ডার পাই সেরকমটা নয়। জানি না কোনো খুব বড় মানে যদি কোনো ক্রিয়েটর হয় তাদেরকে তুমি জিজ্ঞেস করতে পারো, তাদের হয়তো আলাদা কোনো প্রসেস আছে, বাট আমার এইটুকুই প্রসেস, জাস্ট সিম্পল ডিএম করা। আর যেরকম কিছুদিন আগে আমি ভ্লগেও শেয়ার করেছিলাম যে কোল ইন্ডিয়ার একটা প্রোগ্রামে আমি গেছিলাম, যেখানে আমার জিনিসেরই একটা ছোটোখাটো এক্সিবিশন টাইপের করেছিলাম। সেখানে থেকে যেরকম আমার প্রচুর জিনিস ওইখানে অন স্পট সেল হয়ে গেছিলো, অ্যান্ড তার সঙ্গে আমি প্রচুর অর্ডারসও পেয়েছিলাম, যেগুলো আমি ভ্লগের মধ্যে শেয়ারও করেছি যে ডেলিভারি দিলাম, আজকে ডেলিভারি হতে গেল এরকম। তো সেখান থেকেও আমি প্রচুর অর্ডার পেয়ে গেছিলাম। সেখান থেকেও আবার রিপিট অর্ডার্স আসে, যে কাকিমাটা বা যে জেঠিমাটা সেই সময় অর্ডার করেছিল তারপরে আবার রিপিট অর্ডার এসছে, তো সেইটাও হয়, রিপিট অর্ডার্সও হতে থাকে। তো হ্যাঁ, এইভাবেই আমি পাই, চেনা অচেনা সব মিলিয়ে মিশেই আমি মোটামুটি অর্ডার পাই। তো এটাই আমার প্রসেস, দ্যাটস ইট। আর কোনো স্পেশাল আলাদা করে কোনো প্রসেস নেই। আর হ্যাঁ, আমি খালি চেষ্টা করি যে যে কাস্টমারই হোক, চেনা অচেনা, তার জন্য কাজের কোয়ালিটিটা যেন কখনো আমার ড্রপ না হয়। আমি যেরকম আমার পক্ষে বেস্ট যেটা দেওয়া পসিবল আমি সেটাই সবসময় দেওয়ার চেষ্টা করি। সেটা বললামই, আমার মায়ের জন্যেও তাই, একজন অচেনা কেউ হলেও আমি সেটাই চেষ্টা করি। তবে হ্যাঁ, একটা ডিসক্লেমার আমি এখানে দেব, সেটা হচ্ছে যে এরকমও আমার কাছে ফেসবুক মেসেঞ্জারে এরকম প্রচুর ডিএমস এসে পড়ে আছে, যেখানে হয়তো প্রথমে মানে মেসেজটা এসছে কারোর একজন আননোন কেউ, যে আমাকে চেনার লোকেদের মধ্যে এটা খুব বেশি হয় না, বাট আননোনদের ক্ষেত্রে এটা অনেক সময় হয়। আমার কাছে ডিএমগুলো পড়েও আছে যে মানে মেসেজ করে বলে যে এরকম আমার দরকার আছে পাঞ্জাবি, বা আমার এরকম কুর্তি হোক, ব্লাউজ হোক, যাই হোক, শাড়ি হোক, হোয়াটএভার, এতে আঁকাতে চাই, তো আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই, কি রেট আছে, কি হ্যানা ত্যানা এইসব কিছু হয়। কিন্তু তারপরে যখন আমি রেসপন্ডটা করে দিই, তারপরে নেক্সট রেসপন্সটা আর কিছু আসে না। তো এটার জন্য ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড, যদি করতে হয় যে এরকম আসবে মেসেজ কিন্তু সেটা আর ম্যাচিওর করবে না। তো আমি জানি না এরা কেন মেসেজ করে, বাট করে, হয়তো আমার থেকে বেটার কাউকে পেয়ে গেছে, সেটাও হতে পারে। তো ওইখানেই জাস্ট একবার দুবারের রেসপন্সে ওটা ওখানেই এন্ড হয়ে যায়। তো সেটার জন্য ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার্ড যে এরকম হতে পারে। সবাই যে তোমার একদম কাস্টমার ম্যাচিওর করবে সেরকম নাও হতে পারে। আমার ক্ষেত্রে তো অ্যাটলিস্ট এটা আমি অনেক সময়ই হয় যে এরকম মেসেজ হয়তো করেছে যে আমার এরকম দরকার, আমি বলেছি হ্যাঁ ঠিক আছে, যেটা আমার মানে যেভাবে তারপরে কন্ট্যাক্ট ডিটেলস দেওয়া বা যা যা বললাম আর কি, সেগুলোকে এগোনো, যে হ্যাঁ কী চাই বা কী ধরনের চাইছেন, কী সাইজ চাইছেন, কী কালার চাইছেন, কোনো আঁকার প্রেফারেন্স আছে কি না, কবের মধ্যে চাইছেন, একটা ডেডলাইন তো থাকে। তো সেগুলো, কিন্তু তারপরে ওগুলোর হয়তো কোনো রেসপন্স আসলো না, কিংবা রেসপন্স আসলো তারপরে আর কনফার্মেশনটা আসলো না, এটা কিন্তু প্রচুর হয়। তো সেটার জন্য প্লিজ বি প্রিপেয়ার্ড। সব অর্ডার কিন্তু ম্যাচিওর হয় না, এটলিস্ট আমার কেসে হয় না। সো হ্যাঁ, এই ছিল আমার প্রসেস। আর ইন ডিটেলে মানে বলার মতন কিছু নেই যে একটা বিশাল কিছু একটা প্রসেস হচ্ছে। আর আমার কোনো সেপারেট ওরকম নাম্বারও নেই। অনেকের থাকে যাদের অনেক বড় বিজনেস হয়ে যায়, তাদের ওরকম সেপারেট একটা ফোন নাম্বার হয়তো থাকে ডেডিকেটেডলি, আমি দেখেছি যে বলে যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করেই আমাকে কন্ট্যাক্ট করতে হবে। বাট আমার সেরকম কিছু না যে হোয়াটসঅ্যাপ করেই কন্ট্যাক্ট করতে হবে। আমাকে ডিএম করলে বা এনি প্রসেসে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারলেই আমি তার অর্ডারটা নিই। তো হ্যাঁ, এটাই আমার প্রসেস। সো ইয়া।
ওকে, সো এখন আমি আঁকতে বসবো। আমি এখানে টেবিল পেতে বসেছি আর এই পাঞ্জাবিটাকে হাতে নিয়ে বসেছি। এটা আরেকটা অর্ডার। আজকে এটা নতুন শুরু করব। কালকে তো ইচ্ছাই করছিল না, এত বাজে ওয়েদার। আর কালকে আমার না প্রচণ্ড বাঁ পায়ের পাতাটা জানি না কেন খুব ব্যথা করছিল, হয়তো বেকায়দা কোথাও পড়ে টরে গেছে বা শোয়া ভুলভাল হয়েছিল, প্রচণ্ড ব্যথা করছিল, আমার একদম ভালো লাগছিল না। যাই হোক, তো আজকে বসবো, বসে আঁকাটা অ্যাটলিস্ট স্টার্ট করি। জানি না কি আঁকবো, আমি না এত ব্ল্যাঙ্ক হয়ে যাই অ্যাকচুয়ালি, কীভাবে শুরু করবো এটাই আমি টোটালি ব্ল্যাঙ্ক হয়ে যাই। তো এনিওয়েজ এখন বসি, আগে নিজে নিজে ব্রেন স্টর্মিং করি যে কী আঁকবো কী আঁকবো, তারপরে আঁকাটা অ্যাটলিস্ট স্কেচটা তো স্টার্ট করি। স্কেচটা হয়ে গেলে তারপরে ওটা মানে জল ভাত হয়ে যায়, কারণ তখন তো তোমাকে জাস্ট কালার করতে হবে, তো ঠিক আছে। বাট ওই কী আঁকবো, এটা আমি তোমাদের আগেও বলেছি, ওইটা আমার কাছে একটা বড় চ্যালেঞ্জ। আমার প্রচণ্ড ব্ল্যাঙ্ক হয়ে যায় যে কী আঁকবো। এখন বাজে হচ্ছে রাত্রির 10টা, আর এখানে আমি কালারটা জাস্ট স্টার্ট করেছি। তো আজকে না অ্যাকচুয়ালি আমি এখন ইনিশিয়ালি তো টার্কয়েজ কালারটা দিয়ে স্টার্ট করেছি, কিন্তু অরেঞ্জের উপরে এক্স্যাক্টলি কোন কালারটা ফুটবে আমি খুব একটা বুঝতে পারছি না। তো এখন আমি বলতে পারো একটা এক্সপেরিমেন্টাল স্টেজে আছি। হতে পারে এখন টার্কয়েজ দিয়ে করছি, তারপরে আবার অন্য কালার চেঞ্জ করব। যাই হোক, ওখানে পাপার রান্না শুরু হয়ে গেছে, তো আমি এখন ওখানে যাই। এসে গেছি ক্যামেরাম্যান। কি মাংস রান্না করছেন দাদা? এটা হচ্ছে পেঁয়াজ ছাড়া চিকেন। আচ্ছা, এর নাম হচ্ছে কড়াই চিকেন। এতে কোনো পেঁয়াজ লাগবে না, আচ্ছা, খালি টমেটো, আদা, রসুন, লবণ, এই হচ্ছে ইনগ্রেডিয়েন্ট। আর একটু গোলমরিচ দিতে হবে আর কাঁচা লঙ্কা। প্রথমে তেলের মধ্যে মাংসটা টুকরোগুলোকে ভালো করে ধুয়ে ভেজে নিতে হবে। এখন আমি তেলের মধ্যে এটাকে ছেড়েছি। যখন এটা ব্রাউনিশ হয়ে যাবে রংটা, তখন এই ব্লাঞ্চ করা টমেটো আমি এখানে রেখেছি, সেই টমেটোটা ওর মধ্যে দিতে হবে, দিয়ে ভালো করে কষাতে হবে। মাঝে মাঝে এগুলোকে একটু ওপর নিচে করে দিতে হবে, যাতে ভাজাটা খুব ভালো মতন হয়ে যায়। এবং ব্রাউনিশ হওয়া পর্যন্ত আপনাকে মাংসটাকে এইভাবে ভাজতে হবে। কালারটা চেঞ্জ হয়ে গেলে তখন বোঝা যাবে যে হ্যাঁ, মাংসটা ভাজা হয়ে গেছে। ওখানে জুলিয়ান করা হচ্ছে। এই জুলিয়ানটা লাগবে আজকে এখানে দিতে। হ্যাঁ, জুলিয়ান করছি, আদার জুলিয়ানটা লাগবে ওখানে দিতে। কোনো মশলা ছাড়া এইটা রান্না মাংস। যারা মশলা খেলে অনেকের পেটে অসুবিধা হয়, তাদের জন্য এইভাবে চিকেন আপনারা খেতে পারেন। আশা করি আপনাদের এই চিকেন খেতে ভালো লাগবে, কারণ এখানে কোনো মশলা নেই। এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা আর টমেটো, এই দিয়েই হচ্ছে মাংস রান্না, আর একটু গোলমরিচ। এটা হচ্ছে জুলিয়ান, এরকম করে কাটাকে বলে জুলিয়ান। তবে এই মাংসটা কিন্তু কোনো ঝোল হবে না, একদম গা মাখা হবে। স্বভাবতই বুঝতে পারছেন যে মাংসে কোনো পেঁয়াজ পড়বে না। এটা একটা নতুন ধরনের রান্না, যে বিনা, সাধারণত আমরা জানি যে পেঁয়াজ, রসুন, আদা দিয়েই মাংস রান্না হয়, ঘি, গরম মশলা। এটা কিন্তু তার থেকে একটু অন্য রকম প্রসেসে আমরা রান্নাটা করছি। এই যে ব্লাঞ্চ করা টমেটো, এরপরে আমি এই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ভালো করে এটাকে নাড়াচাড়া করতে হবে। অ্যাকচুয়ালি গ্রেভি যেটা তৈরি হবে সেটা এই টমেটোটা দিয়ে গ্রেভিটা তৈরি হবে। এবার এটাকে
একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পরে যখন কষাটা প্রায় হয়ে আসবে সেই সময় এখানে আদা আর রসুনের পেস্ট দেওয়া আছে, সে আদা রসুনের পেস্ট ওর মধ্যে দিতে হবে। এবারে এর মধ্যে এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। আমি কিন্তু কোনোদিনও রান্না করিনি এটা, আমি আমার স্ত্রীর ডাইরেকশানে এই রান্নাটা করছি। আপনারা ভাববেন না যে এর কৃতিত্বটা আমার। আপনি যদি সিংহভাগ কৃতিত্ব দেন তাহলে আমার স্ত্রীকে, এবং যিনি রেকর্ড করছেন আমার মান্টু, তার কৃতিত্ব এটাকে সুন্দরভাবে আপনাদের সামনে পরিবেশন করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এরপরে পরিমাণ মতন লবণ এর মধ্যে দিয়ে দিলাম, একটু সুগার লাইটের গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। এখন তো জানেনই চিনি অনেক বাড়িতেই খায় না, তো সেজন্য বেশিরভাগ বাড়িতেই এখন সুগার লাইট, স্টিভিয়া এগুলো ব্যবহার হয়। ভালো করে মিলিয়ে নেন। আপনারা আগে যে দেখেছিলেন যে জুলিয়ান তৈরি করে রাখা আছে, সেই জুলিয়ানটা এখন দেওয়া হবে। অ্যাকচুয়ালি এটাকে গার্নিশিং করার জন্য আপনাকে একটু জুলিয়ান এবং কাঁচা লঙ্কা দিতে হবে, তো আপনি জুলিয়ান করে অর্ধেকটা রেখে দেবেন গার্নিশিং করার জন্য এবং অর্ধেকটা এর মধ্যে দিয়ে দেবেন। এখানে দেখুন গার্নিশিং করার জন্য আলাদা করে রাখা আছে, আর এই বাকি অর্ধেকটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিলিয়ে নিয়ে অল্প কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। এটা যখন মশলাটা ভালোভাবে এই চিকেনের টুকরোগুলোর মধ্যে মজে যাবে তখন একটু গোলমরিচ আর একটু গার্নিশিংয়ের জন্য জুলিয়ান আর কাঁচা লঙ্কা ওপরে ছিটিয়ে গরম গরম রুটি কিংবা পরোটার সাথে খান, আশা করি আপনাদের ভালো লাগবে। আপাতত আমরা এটাকে ঢেকে রাখলাম। দেখুন এখানে আঁচে হচ্ছে, এটা ভালো করে মশলাটা যেন ওর সাথে মিশে যায় টুকরোগুলোর সাথে, তবে খেতে ভালো হবে। এই যে এখন এই জুলিয়ান আর এই কাঁচা লঙ্কা আমি এর ওপর ছিটিয়ে দিলাম, সাথে একটু গোলমরিচ, এই যে গোলমরিচ 1 চামচ দিয়ে দিলাম। বাচ্চারা যদি খায় তাহলে বেশি দেবেন না, কারণ ঝাল লাগবে। বড়রা এইটুকু ঝাল সহ্য করতে পারবে। এটা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য এটা রেখে দেব। তারপরে এই যে এখানে পরোটা তৈরি হচ্ছে, গরম গরম পরোটার সাথে গরম গরম বিনা পেঁয়াজ রসুনের কড়াই চিকেনটা খেয়ে নেবেন। এই রসুন নয়, রসুন আছে এর মধ্যে, বিনা পেঁয়াজের কড়াই চিকেন আপনারা খেয়ে নেবেন। এরপর আমি রেখে দিচ্ছি এটা। আশা করি আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। ভালো লাগলে আমাদের জানাবেন যে হ্যাঁ আপনাদেরও ভালো লেগেছে। কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। যদি আপনাদের মনে হয় যে না এতে কোনো ইমপ্রুভমেন্টের দরকার আছে সেটাও আমাদের জানাবেন। আর এখানে পরোটা হচ্ছে, যে মানি পরোটা বানাচ্ছে এখানে, তো পরোটা দিয়ে আজকে ওটা খাওয়া হবে রাত্রির বেলা। বন্ধ করে দিলাম, এখন ঢাকা দিয়ে সেটাই হবে, দিলাম। পরোটা দিয়ে খাওয়া হবে, সেই জন্য পরোটা আর এটা হয়ে গেছে। শেফ এখন টায়ার্ড হয়ে গেছে, শেফের ছুটি, এবার জোগালেদের কাজ আছে, জোগালে। এখন বাজে হচ্ছে রাত্রি 11:30 আর আমাদের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর মাংসটা যে খেতে হয়েছে না, মুখে একদম লেগে রয়েছে। আমি বললাম আবার আরেকদিন করতেই হবে, এত ভালো হয়েছে খেতে, তোমরাও ট্রাই করো। মানে দুর্দান্ত হয়েছে খেতে, একটু মাখা মাখা, ঝোল নেই কিন্তু
ভীষণ ভালো হয়েছে খেতে। যাই হোক, সো এই ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। আই হোপ ব্লগটা তোমাদের ভালো লাগলো। যদি লাগে দেন প্লিজ ডু লাইক অ্যান্ড কমেন্ট, আর আমার চ্যানেলটাকে যদি এখন অবধি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো, কারণ ইটস অ্যাবসলিউটলি ফ্রি। পাশে একটা বেল আইকন আসবে, সেটাকে প্রেস করো আর অল অপশনটা ক্লিক করে দাও, যাতে আমি চ্যানেলে নতুন ব্লগ দিলেই সেটার নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর এই চ্যানেলে নতুন ব্লগ আসে এভরিডে। আর তোমরা আমাকে আমার সোশ্যাল হ্যান্ডেলসগুলো ফলো করতে পারো, সব লিঙ্কস দেওয়া রয়েছে ডেসক্রিপশন বক্সে। তো হ্যাঁ, চলো তোমাদের সাথে আমার দেখা হবে কাল পর একটা নতুন ব্লগ নিয়ে। ততক্ষণ অবধি ভালো থেকো, টাটা। Hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher.